আজকে আওয়ামী লীগের বক্তব্য শুনে আপনাদের বিবেচনা কি, অনুধাবন কি? এই যে গর্ত থেকে নানক সাহেব বের হয়ে একটা ভিডিও বার্তা দিল, পুরোটা শুনে আপনারা কি বুঝলেন? তারা যে মানুষ হত্যা করছে, তাদের নেতা কর্মীরা এলাকায় এলাকায় প্রান্তিক পর্যায়ে মানুষকে মারধর করছে, নিপীড়ন করছে, এর জন্য এদের কোনো অনুশোচনা এই পুরোটা ভিডিও বার্তায় আপনারা দেখেছেন? আমি দেখি নাই। উল্টো সে বলছে ডক্টর ইউনূসের নেতৃত্বে আপনার পুলিশ হত্যা হয়েছে, ইউনূসের নেতৃত্বে মানুষ হত্যা হয়েছে, আওয়ামী লীগ হত্যা হয়েছে। অর্থাৎ এরা যে কি একটা দল, নির্লজ্জ এবং বেহায়া, তার উজ্জ্বল প্রমাণ দিল আজকে জাহাঙ্গীর কবির নানক। জাহাঙ্গীর কবির নানক নিয়ে একটা স্মৃতি কথা বলি। একদিন আমাদের উপরে হামলা হয় এবং সেই হামলা ছাত্রলীগ করে। সেই হামলার পরে আমাদের ভাইয়েরা কয়েকজন আইসিইউতে ছিল, তখন জাহাঙ্গীর কবির নানক দেখতে গিয়েছিল এবং আমি ধাক্কা মেরে বলছিলাম যে নাটক করতে আসছেন এখানে। ওই দিন আমি একে চিনছিলাম একটি জিনিস, পিলখানা হত্যার ঘটনা। পিলখানা হত্যায় 1 নাম্বার আসামি যদি শেখ হাসিনাকে করেন, 2 নাম্বার আসামি করতে হবে এই জাহাঙ্গীর কবির নানককে। এই জাহাঙ্গীর কবির নানক ভারতের যে এজেন্টগুলো পিলখানায় ঢুকে আমাদের সেনা কর্মকর্তাদেরকে হত্যা করেছিল, তাদেরকে বের করে দেওয়ার জন্য সেফ এক্সিট তৈরি করে সে এবং তাপস আর ওই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী, এই মিলে। অথচ আমরা এদেরকে কিচ্ছু করতে পারছি না। অসংখ্য বিডিআর সৈনিক আটক অবস্থায় আছে এখনো জেলখানায়, বছরের পরে বছর পচে মরছে। তারা এর কিছুই জানে না, এই বিডিআর বিদ্রোহের কিছুই জানে না। শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে প্রাথমিকভাবে ভারতের প্রেসক্রিপশনে এই সিদ্ধান্তটা নিয়েছিল যে আমাদের একই সঙ্গে বিডিআর, যেটা সীমান্তে ভারতকে ডিস্টার্ব করে, তাকে নষ্ট করতে হবে, ধ্বংস করতে হবে। একই সঙ্গে সেনাবাহিনীর সাহসী অফিসারদেরকে ধ্বংস করতে হবে। এই দুটা কাজ শেখ হাসিনা করেছে। খুব এক ঢিলে সেনাবাহিনীর ভাইদেরকে মারলো, আর বিডিআর এর বিভিন্ন জেলায় জেলায় যারা প্রতিক্রিয়া জানালো, জেলায় জেলায় কি সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে? হয়নি। জেলায় জেলায় বিডিআর ক্যাম্পে সেখানে অফিসার যারা বিডিআর এর আপনার একটু প্রতিক্রিয়াশীল আছে, সাহসী আছে, তারা প্রতিক্রিয়া জানালো, তাদেরকে আইডেন্টিফাই করলো যে এরা সাহসী এবং তাদেরকে আটক করে চাকরি থেকে বাদ দিল, জেলে দিয়ে দিল। শেখ হাসিনার পথের সব কাটা দূর হয়ে গেল। পুরা বিডিআর, সাহসী বিডিআর সৈনিক মুক্ত হলো, এইদিকে সেনাবাহিনীর সাহসী অফিসার মুক্ত হলো। সেনাবাহিনী দিনের পর দিন, বছরের পরে বছর বুকে পাথর নিয়ে চেপে ছিল, বছরের পরে বছর, যে তাদের ভাইদেরকে মারতেই হবে, কিচ্ছু করতে পারে নাই। আমি আপনাদেরকে বলি, বিডিআর ঘটনাটা আমাদের সবার চোখের সামনে ভাসে। বয়স অল্প ছিল, তারপরেও চোখে ভাসে। মুন্নি সাহা হলো 1 নাম্বার কালপ্রিট, যে ঢাকার এই বিডিআর বিদ্রোহটাকে সারা দেশে ছড়াই দিছে। গ্রেপ্তার করলে মুন্নি সাহাকে আগে গ্রেপ্তার করা উচিত, কিন্তু এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি। এরা পুরা ইকোসিস্টেমটা এখনো নিরাপদে আছে। জাহাঙ্গীর কবির নানক সহ আওয়ামী লীগের যে সকল নেতা আজকে বলার সাহস পাচ্ছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে গণহত্যা হয়েছে, দেখেন তারা গণহত্যার ভাষা উল্টায় ফেলছে। এবং এইটাই কিন্তু ওই ম্যাজিস্ট্রেট উর্মি, তাবাসসুম উর্মি, সে বলছে যে গণহত্যা প্রমাণিত না। এরা পরস্পর কানেক্টেড ভাবে আমাদেরকে আপনার এই তথ্যগুলো বের করছে এবং বানাচ্ছে। কোনো রকমের অনুশোচনা নাই। অনুশোচনা ছাড়া এরা রাজনীতি করার সুযোগ পাচ্ছে কিভাবে? আমি এটা জিজ্ঞাসা করছি। কেন প্রান্তিক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছে না? বলছি, আমার এই পুলিশ, আমার র্যাব, আমার যৌথ বাহিনীর সক্ষমতা হলো একদিনে 8,000 মানুষকে গ্রেপ্তার করা। হাসিনার সময়ে গিয়ে গ্রেপ্তার করছে। তাহলে এখন এই র্যাব, এই সেনা কর্মকর্তা, এই যৌথ বাহিনী, এই পুলিশ এখন কেন 3 মাসে 1000 আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করতে পারলো না? আমার জিজ্ঞাসা। কারো কাছে কোনো সহৃদ ব্যক্তির কাছে কোনো উত্তর আছে?
কোন হৃদয়বান ব্যক্তির কাছে কোনো উত্তর আছে? আছে কোনো উত্তর? কোনো উত্তর নাই। এখন বিষয়টা জাহাঙ্গীর কবির নানকের কথাই সঠিক, আমরাই অপরাধী। কি একটা চিন্তা করেন, চিন্তা করেন। শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছিল, বাংলাদেশের ইতিহাসে এইরকম নোংরা সিদ্ধান্ত ইতিপূর্বে কেউ নিয়েছে? তার ডিসিশন, কত মানুষ মারা যাবে যাক, মানুষ মরলে মরুক, ডিসিশন নিছে, তারপরে ক্ষমতা থাকতে হবে। চিন্তা করা যায়? আজকে একটা কথা বলি, দেখেন, শেখ হাসিনা শেখ মুজিবের মেয়ে বলে সবাই গর্ব করত যে শেখ মুজিবের মেয়ে। বিষয়টা এরকম যে সবাই চুরি করলেও শেখ মুজিবের মেয়ে চুরি করবে না। কিন্তু আজকে তো বের হলো যে একটা রূপপুর পারমাণবিক প্রকল্প, এটার অর্ধেক টাকাই মাইরে দিছে হাসিনা শেখের বেটি। হ্যাঁ, সে না, তাকে দিয়ে নাকি চুরি সম্ভব না। ভরে দিয়ে চুরি সম্ভব না হয়, ওর বোন শেখ রেহেনা যুক্তরাজ্যে বসে বসে চলে কেমনে, ওর বেড়া কি ব্যবসা করে? একদিন ফেস দ্য পিপলে জিজ্ঞাসা করছিলাম যে প্রবাসী ভাইরা তো রেমিটেন্স পাঠায়, তো সৌদি বছর জয় তো সেই হিসেবে প্রবাসী, এতে কি রেমিটেন্স পাঠায়, কয় টাকা পাঠাইছে? এতে কোনোদিন দেশে টাকা পাঠাইছে নাকি এখান থেকে লয়ে লয়ে চলে গেছে? শেখ রেহানা এমন একটা মালই বলতেছি, বেচারির গায়ে কোনো কাদা লাগে নাই, কিন্তু সব এনজয় করছে, ক্ষমতা এনজয় করছে, দলের পদ পদবি বেচছে, যেখানে যেখানে টেন্ডার বাজি যা আছে অর্ধেক ভাগ নিছে। এবং মালয়েশিয়াতে সবচেয়ে বেশি বেনিফিশিয়ার হলো শেখ রেহেনা। এবং মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে ৭৮,৯০০ টাকা যাওয়ার জন্য সেটা প্রত্যেকটা প্রবাসীর কাছ থেকে ৫.৫ লাখ টাকা করে নিছে। প্রবাসীদের যদি সবচেয়ে বেশি জুলুম কেউ করে, এটা হলো এই শেখ রেহেনা জুলুম করছে, কিন্তু গায়ে কোনো কালি লাগে নাই, ওর সাদা মনে কোনো কাদা নাই, একবার ফ্রেশ ক্যারেক্টার। চিন্তা করতে পারেন। আমি আমার এই চ্যানেলে এখন থেকে নিয়মিত লাইভে আসব, যারা দেখছেন একটু সাবস্ক্রাইব করে রাখেন। আর ২-৩টা কথা বলে শেষ করব লাইভটা। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট তুলে ধরবো যে আমাদের এখন করণীয় কি করণীয়। সাবস্ক্রাইব করেন, এটা তো আপনাদের করণীয় না, এটা অপশনাল, করতে পারেন না করতে পারেন। করণীয় কি বলতেছি, প্রথম কথা হলো, এটা গতদিন বলেছিলাম, অনেকে শুনেছেন অনেকে শুনেন নাই। আমাদের প্রথম করণীয় হলো, এই যে উপদেষ্টা মণ্ডলী আছে, এই গণ অভ্যুত্থানে, এই উপদেষ্টা মণ্ডলীর যারা এই গণ অভ্যুত্থানে সম্পৃক্ততা নাই, গণ অভ্যুত্থানে ছাত্র জনতার এবং গণতন্ত্রের পক্ষে নেয়নি, এইরকম সকল উপদেষ্টাকে এখান থেকে বাদ দিতে হবে। নির্ণয় করব কিভাবে? বুদ্ধি বলে দিচ্ছি আজকে। নির্ণয় করব হলো, যে সকল উপদেষ্টার ফেসবুক পেজে এই গণ অভ্যুত্থানের সমর্থন নাই, দেখলেই বোঝা যাবে। 18 তারিখ থেকে শুরু করে 3 তারিখ পর্যন্ত, 3 তারিখের পরে অনেকে বুঝে গেছে তখন সমর্থন হচ্ছে, এটা হবে না। 3 তারিখ পর্যন্ত যাদের সমর্থন নাই তাদেরকে উপদেষ্টা মণ্ডলী থেকে বাদ দিতে হবে। বিষয়টা অনেক ঠুনকো, কিন্তু এই ফেসবুকের প্রতিক্রিয়ায় দেশের পরিবর্তন আসছে। আমি আপনাদের কাছকে বলছি, ফেসবুকে যে লাঠি হাতে ছবিটা দিলাম, দেশের মালিকানা বুঝে নিতে আসছি, জনগণকে মেসেজ দিয়েছি যে তোমরাও লাঠি নাও, এই লাঠি না নিলে কাজ হবে না। এখন মালিকানা বুঝে নেওয়ার সময় কোটা মোটা না, হাঁটু ফাড়াও, স্বৈরাচারের গিরা ফাড়াও, এছাড়া হতো না। এরপরে উপদেষ্টা পরিষদে দেশপ্রেমিক নাগরিকদেরকে, যারা গণ অভ্যুত্থানে সম্পৃক্ত, তাদেরকে যুক্ত করতে হবে। সেটা বলেছিলাম গতকাল। কাদের নাম বলেছিলাম? 1 নম্বর মাহমুদুর রহমান স্যার, পিনাকি ভট্টাচার্য, সমান দুইজন, সমান অবদান। মাহমুদুর রহমান স্যার অনেকদিন ইনঅ্যাক্টিভ ছিল, তারপর কিন্তু তার অবদানটা উনি অ্যান্টি ইন্ডিয়ান একটা মানে হলো লিজেন্ড, এবং পিনাকি দাদা দুইজনই সমান। এই দুইজনকে সম্মানিত করতে হবে। আরো অনেকে সম্মানিত করার জন্য দীর্ঘদিন লড়াই করছে, এর মধ্যে কনক সারোয়ার ভাই সাহসী একজন মানুষ, এরপরে ইলিয়াস ভাই সাহসী একজন মানুষ, এম রহমান মাসুম ভাই দীর্ঘদিন লড়াই করছে, সাহসী একজন মানুষ, তারপরে নাগরিক টিভির টিটো ভাই, উনিও অনেক কষ্ট করেছেন, সাহসী একজন মানুষ, ফেস দ্য পিপলের সাগর ভাই, উনি একজন সাহসী মানুষ। ফেস দ্য পিপলকে এখনই টিভি হিসেবে নিবন্ধন দিতে হবে, নিউজ হিসেবে নিবন্ধন দিতে হবে। এটা অনেক লড়াই করছে। এইরকম ভাবে আমাদের এই গণ অভ্যুত্থানে যারা সরাসরি সম্পৃক্ত ছিল তাদেরকে উপযুক্ত জায়গায় সম্মানিত করতে হবে। এরপরে যেহেতু রাষ্ট্রপতিকে সরানো বিষয়ে বিবাদ হচ্ছে, আজকে একটা কথা বলবো, দেখেন
মনে অনেক কষ্ট। রাষ্ট্রপতিকে আমরা যদি সরাইতাম, ওই সময় যে সরাইতে গেছিলাম, আমার এই কাজের অনেক সমালোচনা করছে, আমাকে গালি দিচ্ছেন না বুঝা। আমার চিন্তা আমার মধ্যে আছে, এখনো বলতেছি যে সর্বমত এক জায়গায় করে রাষ্ট্রপতি আগে ঠিক করেন, অমুক হবে রাষ্ট্রপতি, সেটা মাহমুদুর রহমান হতে পারে বেস্ট অপশন। আরো যদি ভালো পান দেন, সামনে দেন, আমরা আলোচনা করি, আর্গুমেন্ট করি, কিন্তু এটা ঠিক করে রাষ্ট্রপতিকে অপসারণ জরুরি ছিল। ওই রাতেই আমরা করতাম যদি সমন্বয়করা আমাদেরকে বাধা না দিত। সমন্বয়করা আমাদের প্রোগ্রাম ভণ্ডুল করছে 2 দফায়, তারপরেও ওদের কথায় মানুষ সরে যায় নাই, কিন্তু মনোবল হারাইছে। ওরাও তো জনপ্রিয়, ওরাও তো লড়াই করছে, কিছুটা মনোবল হারাইছে। মনোবল হারানোর ফলে আমরা প্রোগ্রাম স্থগিত করতে বাধ্য হয়েছি। রাতে কিছুটা হলে লোক কমে গেছে, সবাই ক্লান্ত হয়ে গেছে, কিন্তু ওই রাতেই সম্ভব ছিল। বড় একটা ভুল করেছি, যেহেতু রাষ্ট্রপতি থাকছে বা আমরা মাইনকা চিপাই পড়ে গেছে। এখন আমি জিজ্ঞাসা করছিলাম, তোমরা যে 2 দিন সময় নিলা, তোমরা দায় নিতে পারবা, 2 দিনের মধ্যে করতে পারবা? ওরা বলে পারবেন। তাহলে কেন আসছো থামাইতে এই প্রোগ্রামটা? পারলে জয়েন করো। প্রোগ্রামটা নষ্ট করে দিছে। নুরু আমাকে গালিগালাজ করলো, আমাকে 5 মিনিটের মধ্যে সরানোর আলটিমেটাম দিল, না হলে সেনাবাহিনীকে দিয়ে আমাদেরকে পেটাতে বললো। আমরা 5 মিনিটের না, আমরা নূর বলার পরে আরো 3 ঘন্টা ছিলাম ওখানে, 3 ঘন্টা ছিলাম, সেনাবাহিনীর সামনেই ছিলাম। ঠিক আছে, এই তারেকের গায়ে সেনাবাহিনী হাত দেবে? হ্যাঁ, সেনাবাহিনীর অফিসাররা আমাকে কতটা পছন্দ করে দেখি নূর জানে। ও বললো আর সেনাবাহিনী আমাকে গায়ে হাত দেবে? জেলখানা থেকে যখন ছিলাম 5 তারিখে প্রথম মুক্ত করছে সেনাবাহিনী আমাকে, হ্যাঁ, সেনা কর্মকর্তারা মতামত নিয়ে, পরামর্শ নিয়ে জেলখানায় একজন জেনারেলকে পাঠাইছে এবং অনেকগুলো গাড়ি পাঠাইছে, অনেকগুলো সৈনিক পাঠাইছে। ওখানে আমরা যখন বের হই, স্যালুট দিচ্ছে, প্যারেড করতেছে। আগে সেনাবাহিনী গাড়ি, পিছু সেনাবাহিনী গাড়ি, মাঝখানে আমরা এরকম ভাবে প্রোটোকল দিয়ে আমাদেরকে সেনা সদর দপ্তরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করছে। আমাকে বলছে আমি উপদেষ্টা হব কিনা। আমি বলছি আমার বয়স হয়নি। আমি আরো কি বলছি শুনবেন, আজকে বলতেছি। আমি বলছি যে এই ইন্টারিম গভর্নমেন্ট ইতিপূর্বে যারাই ছিল, তারাই সেরা ট্রাউজার পয়রায় আমেরিকায় ঘোরে, তাদের ভবিষ্যৎ ভালো না। আমি দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতি করতে চাই, দেশের উপকার করতে চাই, তাই আমি এই উপদেষ্টা প্যানেলে থাকবো না। এটা শুই না অনেক অফিসারের প্যান্ট ঢিলা হয়ে গেছিল। যেই ছেলে বলে কি আমাদেরকে ভয় দেখাচ্ছে নাকি, আসলেই বাস্তবতা। ইন্টারিম গভর্নমেন্টে যারাই থাকে তাদের ভবিষ্যৎ ভালো না। আমাকে এখনো অফার দিলে আমি এই সরকারের কোনো অংশে আমি পার্টিসিপেট করব না। আমি আজকে এখানে লাইভে বলতেছি, আমি পার্টিসিপেট করব না এই সরকারের কোনো অংশে। ওই দিন আমাকে চুজ দিতে বলছিল যে কে কে রাষ্ট্রপতি হওয়ার মতো বা কে কে উপদেষ্টা প্যানেলে থাকার মতো। আমি বলছি, আমি আজকে অনেস্টলি বলতেছি, পিনাকি দাদার নাম বলছি, আমি মাহমুদুর রহমান ভাইয়ের নাম বলছি, আরো 2-1 জনের নাম বলছি। 2 জনের নাম বলো, সেখানে পিনাকি ভাইয়ের নাম আমি 1 নম্বরে রাখছিলাম। আজকে আবার আমি এখানে বলছি, আমার কাছে অনেকে তাকে অপছন্দ করতে পারে। আমি পিনাকি দাদাকে কেন পছন্দ করছি জানেন? ওনার বাবাকে দেখে, ওনার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। শ্যামল ভট্টাচার্য আমাদের সরাসরি আমাদের ক্লাসে এসে আমাদেরকে পড়াইছে। আমরা তার কাছ থেকে তার দেখছি যে ওনার সন্তান খারাপ হতে পারে না। এই জায়গা থেকে আমরা তাকে সমর্থন করছি। সবকিছু মিলায়ে আমার যেটা অভিমত আর কি, আবার অভিমত হলো যেহেতু চুপ্পু এখানে থেকে যাচ্ছে, সেহেতু বেশি দিনের রিস্ক নেওয়া যাবে না। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পাদন করতে হবে। এই সময়টা দ্রুত, এটা বাংলাদেশের নাগরিকদেরকে বুঝতে হবে আমরা ঝুঁকিতে আছি। এবং হাসিনার বিচার যদি সত্যিকার অর্থে আমরা করতে চাই, তাহলে রাজনৈতিক সরকার দরকার। রাজনৈতিক সরকার ছাড়া কেউ হাসিনার বিচার করতে পারবে না, কেউ আওয়ামী লীগের বিচার করতে পারবে না, কেউ না। পারবে না। পুলিশ দ্বিধাদ্বন্দ্বে আছে যে বিএনপির পক্ষে কাজ করবে, জামাতের পক্ষে কাজ করবে, নাকি এই সরকারের পক্ষে কাজ করবে। এইরকম দ্বিধান্বিত পুলিশ দিয়ে আপনার আওয়ামী লীগের বিচার করতে পারবেন না, গ্রেফতার করতে পারবেন না। এই বিষয়গুলো অনুধাবন করতে হবে। পুলিশকে অবশ্যই একটা রাজনৈতিক সরকারের অধীনে থাকে কঠিন হয়ে এই ফ্যাসিবাদকে দমন করতে হবে। ঠিক আছে, এগুলো হলো আমাদের আলোচনার বিষয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই সরকারকে আমরা অনেক বিশ্বাস করছিলাম,
ভারতের বিরুদ্ধে 2-4টা কথা বলছিল, ভাবছিলাম আমরা মনের মতো একটা সরকার পাইলাম, দিল দিয়ে ভালোবাসা শুরু করছিলাম। সেই সরকার ভারতের প্রতি নতজানু নীতি দেখাইছে। আমাদের বাণিজ্য উপদেষ্টা মারাত্মকভাবে ভারতের প্রতি নতজানু উপদেষ্টা দেখাইছে, অর্থ উপদেষ্টা। এটা কোনোভাবেই রেজওয়ানা ম্যাডাম তিনিও নতজানু নীতি দেখাইছে। এইটা তাদের গ্রহণযোগ্যতা হারাইছে। খুব বাংলাদেশের জনগণ গত 16 বছর ধরে ভোটাধিকার বঞ্চিত। ভোটাধিকার তারা আমাদের একটা জেনারেশন আমরা ভোট দেখি নাই। আমরা কি আরো 5 বছর ভোটাধিকার বঞ্চিত থাকবো? 10-15 জন 20 জন মানুষ বলল আমরা এখন থেকে সরকার আর আমরাই হলো সব চালাবো, এটা হইতে পারে না। এই বিপ্লবে আমাদের অংশগ্রহণ আছে, বিএনপির অংশগ্রহণ আছে, জামাতের অংশগ্রহণ আছে। এগুলো তুরি মাইরা কেউ অস্বীকার করতে পারবে না, অস্বীকার করতে পারবে না, অস্বীকার করতে পারবে না। আমাদের দাবি ছিল একটা সমন্বিত সরকার, বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধিদের অংশগ্রহণ থাকবে, ওইটা হয় নাই। এখানে বাম সংগঠনের প্রতিনিধিরা উপদেষ্টা হয়েছে, আওয়ামী লীগের দোসররা উপদেষ্টা হয়েছে, তাহলে বিএনপি মনোভাব সম্পন্ন একজন উপদেষ্টা হলে সমস্যা কি ছিল? জামাত মনোভাব সম্পন্ন একজন উপদেষ্টা হলে সম্পূর্ণ কি সমস্যা ছিল? বাম পাইবে, আওয়ামী ঘাসে পাবে, সব পাবে, শুধুমাত্র এগুলো পাবে না। তাই তো এটা কোনো কথা না, এটা কোনো কথা না। এই বিষয়গুলো ছাড়া একটা সুন্দর ব্যবস্থাপনা সম্ভব না। একটা জিনিস সংস্কার করতে হলে প্রচুর শক্তি দরকার, প্রচুর শক্তি। সেই শক্তি ছাড়া, সেই শক্তি আছে শুধু রাজনৈতিক সরকারগুলোর মধ্যে, এগুলো বুঝবে না অনেকে। যাই হোক, নানককে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। কেন গ্রেপ্তার করতে হবে আজকে আমি বলছি। কারণ এই নানক ইউনূস স্যারকে উল্টো গণহত্যায় অভিযুক্ত করছে আজকে, অথচ ইউনূস স্যার দেশের বাইরে ছিল, আন্দোলন করছে আমি। আমাকে আপনি দোষ দেন, সব মামলায় আমাকে জড়ান, হ্যাঁ আমাকে জড়ান। পুরো ঢাকার মধ্যে যেখানে যে মেকানিজম হবে, আমি কিছু কিছু জায়গায় সম্পৃক্ত ছিলাম, আমরা করছি, আমার বিরুদ্ধে মামলা দেন। আমাকে তো যেদিন হাসিনা পতন হলো ওই দিন সকালে পিডব্লিউতে আমাকে 10 দিনের রিমান্ড দিছে, আমাকে আমার দায় দেন। কিন্তু ইউনূস স্যারের এখানে কোনো ভূমিকা ছিল না, ইউনূস স্যার ভূমিকা ছিল না গণ অভ্যুত্থানে। আমরা ওনাকে বিশ্বাস করে এখানে নিয়ে এসে এখানে বসিয়েছি। উনি নাকি গণহত্যা করছে, এগুলো ছড়াচ্ছে। তো এগুলো আওয়ামী দালালদেরকে দেখে দেখে রাখতে হবে। 24 ঘন্টার মধ্যে নানককে গ্রেপ্তার করতে হবে। নানক কিভাবে ছাত্র জনতাকে গণহত্যায় অভিযুক্ত করে? আমরা যদি গণহত্যার নিয়তে নামতাম, আমরা তো থানার গুলি মানে ছাত্র জনতা লুটপাট করছিল, তাই না? আমাদের হাতে যদি অস্ত্র থাকতো তাহলে ওই মানে কমপক্ষে 10,000 পুলিশ মরতো। আমরা যদি অস্ত্র হাতে পাইতাম, ছাত্ররা যদি অস্ত্র পাইতো পুলিশকে মোকাবেলা করার জন্য, 10,000 পুলিশ মরতো, 10,000 পুলিশ। ঠিক আছে, পুলিশ তো চাকরির দায়ে আসছে, ছাত্র জনতা জীবন হাতে নিয়ে লড়াই করছে, গাছের ডাল ভেঙে নিয়ে লড়াই করছে, আর গাছের ডাল নিয়ে নাকি গণহত্যা করা যায়। যাই হোক, এগুলো অনেক কথা আছে। নানককে গ্রেপ্তার করতে কারা কারা মত দিবেন তারা মতামত দেন। এবং সর্বশেষ আবার নিয়মিত এখান থেকে লাইভ আসবো, সাবস্ক্রাইব করে রাখেন। কথা হবে, আলোচনা করতে হবে। আলোচনা না করলে আমাদের পতন হবে। এই সমাজে সঠিক বয়ানের হবে, যে যার মতো মিসগাইড হয়, যে যার মতো বোঝে, যে যার মতো মতবাদ দিচ্ছে। তাই আমার অনেক মতবাদ ভুল হতে পারে, আমার মতবাদ ভুল হতে পারে। যেমন সংখ্যানুপাতিক নির্বাচন বিষয়ে আমি যে মতবাদ দিছি, অনেকে আমার এটাকে ভুল প্রমাণিত করছে, অনেকে ভুল প্রমাণিত করছে। আমি বলি সংখ্যানুপাতিক যেদিন হবে ওই দিন খালি আসন কেনা বেচা হবে, কেনা বেচা। কারণ 10টা আসন কোন একটা দল পাবে, এটা তো কনফার্ম, নির্বাচন করতে হবে না। আর 10টা আসন পেয়ে গেছে, জাস্ট কেনা বেচা হবে। হ্যাঁ, টাকা দিবে আর পাবে, টাকা দেবে, যে সবচেয়ে বেশি টাকা দেবে সে পাবে। জনগণ যে তার এলাকায় একজন প্রতিনিধি নির্বাচিত করবে ওটা থাকবে না। জনগণ তার এলাকায় দল নির্বাচিত করার জন্য ভোট দিতে পারবে, কিন্তু একটা ভালো মানুষ যে নির্বাচিত হবে, স্বতন্ত্র একজন মানুষ যে নির্বাচিত হবে, সেই জায়গাটা থাকবে না। তো আমার এই মতামত আবার ভুল হতে পারে। আর্গুমেন্ট করেন, কথা বলেন, কথা বলতে হবে, আলোচনা করতে হবে। আমাকে ভুল প্রমাণিত করেন, আমি রাগ করব না, করেন। এবং আমি আজকে সকল ইউটিউবার ভাই, সকল কন্টেন্ট ক্রিয়েটর, যারা তরুণ কন্টেন্ট ক্রিয়েটর আছেন, সবার জন্য আমার ভিডিও স্বাধীন করে দিলাম। আমার এখান থেকে আমার এত রিচ হওয়া লাগবে না, আপনারা কেটে কেটে পোস্ট করেন,
কাউকে আমি কপিরাইট দেবো না, কাউকে ইউটিউবে দেবো না, ফেসবুকে দেবো না, কোথাও দেবো না। সঠিক কথাগুলো প্রচার হোক, মানুষ জানুক এবং সঠিক বয়ান। আমাদেরকে কোনো মিডিয়া সাপোর্ট দেয় না। এক নাম্বার কারণ দেখবেন যে মাহমুদুর রহমান স্যারের বক্তব্য কিন্তু সব মিডিয়া প্রচার করে না। যারা প্রচার করে না তারা হলো ভারতের দালাল। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বিদ্যুৎ জ্বালানির বিশেষ আইন বাতিল করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, সেটি আপনারা শুনবেন। বাতিল অধ্যাদেশ অনুমোদন দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান 2010 বাতিল করে অধ্যাদেশ জারির প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বুধবার 20 নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। এ সমস্ত কথা বলেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 এর ধারা 6 এর অধীন বিদ্যুৎ উৎপাদন চুক্তি সম্পাদন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনা বিষয়ে জনমনে প্রবল বিরূপ ধারণা তৈরি করেছে। গত 14 নভেম্বর বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 এর ধারা 6(2) ও ধারা 9 হাইকোর্ট বিভাগ অবৈধ ঘোষণা করেছে। এজন্য আইনটি বাতিল করা হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। সংশোধিত ল অফিসার্স অধ্যাদেশ অনুমোদন বৈঠকে দ্য বাংলাদেশ অফিসার্স সংশোধন অধ্যাদেশ 2024 খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগের মাধ্যমে বিদ্যমান অ্যাটর্নি সার্ভিসকে শক্তিশালী করতে ও অধ্যাদেশ করা হচ্ছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বাংলাদেশের বুড়ো জামাতের আমির শফিকুর রহমান এবার মুখ খুললেন। প্রিয় দর্শক শ্রোতা, তিনি বাংলাদেশ জামাত ইসলামের একজন সম্মানিত ব্যক্তি ডক্টর শফিকুর রহমান। তাকে আমি বুড়ো বলে সম্বোধন করছি এই জন্য, কারণ তিনি অনেক ভালো মানুষ। আর বুড়ো এটা বললে তাকে সম্মান প্রদর্শন করছি, এজন্য তেনার পাকা পাকা দাড়ি রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এখন এই ডক্টর শফিকুর রহমান বুড়ো কি বলল ভারত সম্পর্কে? অবশ্যই সবাই জেনে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা, ভারত বিরোধিতা প্রস্তে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন জামাতে আমির। সমান মর্যাদা ও সম্মানের ভিত্তিতে জামাতে ইসলামে ভারত সহ সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাই বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, আমাদের আন্তর্জাতিক নীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানান তিনি। সাক্ষাৎকারে জামাতে আমিরের কাছে জানতে চাওয়া হয়, জামাতে ইসলামের ভারত বিরোধিতা সর্বজন পরিচিতি, এ বিষয়ে কি বলবেন? জবাবে জামাত ইসলামে আমির বলেন, এ ধারণা ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নিশানা করে এই মতবাদ ছড়ানো হয়েছে যাতে জামাতের রাজনীতির মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্ত তৈরি হয়। সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে আমরা ভারত সহ সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। আওয়ামী লীগকে নিয়ে প্রশ্ন করা হয়, একটা আতঙ্ক তৈরি হয়েছে যে অন্তর্বর্তী সরকার এবং জামাত একত্রে আওয়ামী লীগকে সরানোর পর এবার বিএনপিকেও সরিয়ে দিতে চায়। দুই বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তির উত্থান ঘটানোর পরিকল্পনা করা হচ্ছে, কথা কতটুকু সত্য? জবাবে ডক্টর শফিকুর রহমান বলেন, এই তথ্যের কোনো ভিত্তি নেই। আওয়ামী লীগের প্রতি জনতার সম্মিলিত ঘৃণা তৈরি নিজেদের পতন ডেকে এনেছে। কোনো সংগঠন বা দলকে সরানোর জন্য আমাদের কোনো ভূমিকা পালনের প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বিএনপিকে ক্ষমতায় আনতে জনগণ উদ্গ্রীব, এমনটাই মন্তব্য করছে আমান। বিএনপিকে ক্ষমতায় আনতে জনগণ উদ্গ্রীব হয়ে বসে আছে বলে মন্তব্য করেছেন ডাক্তার সাবেক ভিপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ আমানুল্লাহ আমান। শুক্রবার 22 নভেম্বর বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার
তারানগড়ের কাঁঠালতলী স্কুলে মাঠে ৪ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি আবার ক্ষমতায় আসবে। বিএনপিকে ক্ষমতায় নিতে জনগণ উদগ্রীব হয়ে বসে আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শুরু হওয়া ১৬ বছরের আন্দোলন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে চূড়ান্ত পরিণতি ঘটেছে। তারা নগর ইউনিয়ন যুবদলের সভাপতি নাদিম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাজুর সঞ্চালনায় এ অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন যুবনেতা আরও অনেকে। প্রিয় দর্শক শ্রোতা, বিএনপি নেতা আমাদের এই বক্তব্য আপনারা কোন দিকে ঘিরে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের সবাইকে একটু কথা বলতে চাই, বিএনপিকে আদৌ ক্ষমতায় আসতে পারবে কি পারবে না আপনারা কমেন্ট করে জানাবেন। এবং বিএনপি কি আদৌ বাংলাদেশের ভালো চাই কিনা এটা আপনারা কমেন্ট করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে দৃশ্যপট পাল্টাই এভাবেই ডক্টর ইউনূসের সঙ্গে খালেদা জিয়ার যে ছবিটি ভাইরাল হয়েছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন যে ডক্টর ইউনূসকে নিয়ে বেগম খালেদা জিয়া যখন সরকারে ছিলেন তখন ইউনূসকে খুবই প্রশংসা করেছিলেন সংসদের ভিতরে। কারণ একটাই, কারণ ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য নোবেল এনেছিল। এজন্যই ডক্টর ইউনূসকে নিয়ে বেগম খালেদা জিয়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তাকে নিয়ে প্রশংসায় মেতে উঠেছিল বাংলাদেশের জাতীয় সংসদে। প্রিয় দর্শক শ্রোতা, এখন কি মনে হচ্ছে আপনাদের ডক্টর ইউনূসের এই যে ছবিটা ভাইরাল হয়েছে বিএনপির খালেদা জিয়ার সাথে, এটা আপনারা কোন দিক ঘিরে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আরও একটি কথা আপনাদেরকে বলতে চাই, ইতিমধ্যে প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশে কিন্তু ডক্টর ইউনূস একজন সম্মানিত ব্যক্তি এবং তিনি বাংলাদেশের আরও অনেককে সমন্বয়ক হিসেবে খুঁজতে পারেন। যেমন পঞ্চগড়ের ভিতরে রয়েছে বাংলাদেশের বিশ্ববিখ্যাত বাংলাদেশের ভিতরে তিনার নাম হলো পঞ্চগড়ে আরিফুজ্জামান আরিফ। প্রিয় দর্শক শ্রোতা, তাকে আপনারা সমন্বয়ক হিসেবে দেখতে পারেন। এখানে তার ছবিটা আমার দেওয়া পসিবল হচ্ছে না, কারণ এটা তার প্রোটেকশনের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, তো এখন আপনারা ডক্টর ইউনূসের সঙ্গে সে ব্যক্তিকে দেখা খুব শীঘ্রই করে দিবেন, আমি সেটা কামনা করছি, আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদেরকে আমিও এই ডক্টর ইউনূসের সাথে সেই পঞ্চগড়ের আরিফকে দেখা করাবো খুব শীঘ্রই। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বাংলাদেশকে নিয়ে ভারতের আদানি গ্রুপ আবারও তিনি বলছেন যে বাংলাদেশে আরও চাপ বাড়বে, এমনটাই মন্তব্য করছেন আদানি বিদ্যুৎ গ্রুপ। তিনি কিন্তু বাংলাদেশে বিদ্যুৎ দিচ্ছেন এমনটাই বলছেন। বাংলাদেশ তার কাছ থেকে বিদ্যুৎ কিনছে, তিনি বিদ্যুৎ দিচ্ছেন টাকার বিনিময়ে। প্রিয় দর্শক শ্রোতা, তিনি বাংলাদেশে নিয়ে কী চাপ বাড়বে, তিনি কি বলছেন, চলুন আমরা সেটা বিস্তারিত শুনি। প্রিয় দর্শক শ্রোতা, মার্কিন যুক্তরাষ্ট্রে ঘুষ প্রতারণা অভিযুক্ত হয়েছে ভারতের অন্যতম শীর্ষ ধনকুবের গৌতম আদানি। তার ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপের শীর্ষ কর্মকর্তারা এই ঘটনার পর আদানি গ্রুপ বাংলাদেশে আরও চাপ পড়বে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের আদানি ও তার গ্রুপের কর্মকর্তারা এমন সময় অভিযুক্ত হলো যখন ঢাকার হাইকোর্ট আদানি গ্রুপের সঙ্গে 1600 মেগাওয়াট বিদ্যুৎ চুক্তি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এই বিদ্যুৎ চুক্তি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এই চুক্তির আওতায় ভারতের ঝাড়খণ্ডের গড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করা হয়। এ প্রসঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট সাবেক অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন বলেন, আদানি ও শেখ হাসিনা সরকারের মধ্যে এই জ্বালানি চুক্তি শুরু থেকেই বিতর্কিত ছিল, কারণ এটি অন্য অনেক চুক্তির মতো টেন্ডারের মাধ্যমে হয়নি। তবুও অন্তর্বর্তী সরকার ইতিবাচক মনোভাব নিয়ে সংলাপ চালানোর চেষ্টা করেছিল। তবে যুক্তরাষ্ট্রে মামলা হওয়ার পর সংলাপের সেই সুযোগ সংকুচিত হতে পারে, কারণ বাংলাদেশে এখন আদানি গ্রুপের উপর আরও বেশি চাপ প্রয়োগ করতে পারে মূল্য সংক্রান্ত সমঝোতার জন্য।
প্রিয় দর্শক শ্রোতা, জানা গেছে 2017 সালের নভেম্বরে আদানি পাওয়ার লিমিটেডের ঝাড়খণ্ড পাওয়ার প্ল্যান্টের সঙ্গে 25 বছরের জন্য 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেনার চুক্তি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। সম্পূর্ণ আমদানি করা কয়লার পরিচালিত এই পাওয়ার প্ল্যান্টটিকে 2019 সালের মার্চে ভারত সরকার বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসাবে ঘোষণা করে দেয়। যদিও বাংলাদেশের সঙ্গে চুক্তির সময় কর ছাড়ের বিষয়টি গোপন করে আদানি গ্রুপ। এছাড়া কয়লা রামপাল ও চট্টগ্রামের বাঁশখালীর বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা কয়লার দাম টন প্রতি $75 ও $80 হলেও আদানি টন প্রতি নিয়েছে $96। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে শহীদ বুদ্ধিজীবীগণ আমাদের প্রেরণার উৎস হিসাবে কাজ করে যাবেন, এমনটা মন্তব্য করেছেন বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে শাহাদাত বরণকারী দেশের প্রথম শ্রেণীর শহীদ বুদ্ধিজীবীদের অক্লান্ত স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার 13 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ শ্রদ্ধা জানান। এতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বাণীতে তারেক রহমান বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক মর্মস্পর্শী ও শোকাবহ দিন। অমর বুদ্ধিজীবীরা দেশের ক্ষণ জন্মশ্রেষ্ঠ সন্তান, যারা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন। তারা ন্যায় বিচার ভিত্তিক শোষণমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিলেন, কিন্তু হানাদার বাহিনী দোসররা চূড়ান্ত বিজয়ের প্রকালে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিত হত্যাযজ্ঞ সংগঠিত করে। স্বাধীনতার অব্যাহতি পরেই অগণতান্ত্রিক শক্তি